সবাইকে এই চ্যানেলে স্বাগত। ধরলাম এমন একটা ঘটনা ঘটলো যে সংসদের বাজেট সেশন শেষ হলো মে মাসে, আর বলা হলো যে আবার মনসুন সেশন চালু হবে আগস্ট মাসে। মানে এই জুন জুলাই এই 2 মাসের জন্য সংসদের বিভিন্ন কাজ বন্ধ থাকবে। আর এরই মধ্যে জুন মাসে চায়না ভারতবর্ষের উপর অ্যাটাক করলো। তাহলে ইমিডিয়েট অ্যাকশন তো আমরা চায়নার উপরে নিয়েই নেব, কিন্তু চায়নাকে একটা বড়সড় শিক্ষা দেওয়ার জন্য হয়তো ভারত সরকারের তরফ থেকে ভাবা হলো যে চাইনিজ কোন রকমের জিনিসপত্র ভারতবর্ষে আর ইম্পোর্ট হবে না, মানে আমদানি হবে না, এবং ভারত মহাসাগর থেকে চাইনিজ যত জাহাজ যাবে সেই সমস্ত জাহাজ থেকে ভারতবর্ষ প্রচুর পরিমাণে ট্যাক্স তুলবে। এই রকম আইন তৈরি করা হবে। কিন্তু ওই মুহূর্তে এই আইন তৈরি করা যাবে না, কারণ সংবিধান অনুযায়ী দেশে আইন তৈরি করতে পারে শুধুমাত্র সংসদ, এবং যে কোনো আইন তৈরি হবে শুধুমাত্র সংসদের সদন চলাকালীন, মানে বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন চলাকালীন। যেহেতু এখন জুন মাস, বাজেট সেশন শেষ এবং মনসুন সেশন এখনো শুরু হয়নি, আর সদনের কাজ বন্ধ রয়েছে, ওই জন্যই সংসদ এখন ওই রকম কোনো আইন তৈরি করতে পারবে না। তাহলে এক্ষেত্রে কি করা যাবে? এই জন্যই ভারতীয় সংবিধানে বলা রয়েছে যে এই রকম যদি কখনো সিচুয়েশন তৈরি হয় যেখানে সংসদের কাজ বন্ধ রয়েছে কিন্তু আইন তৈরি করতে হবে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি মন্ত্রিমণ্ডলের সাথে আলোচনা করে টেম্পোরারি কিছু সময়ের জন্য আইন তৈরি করতে পারে। আর এই কথাই সংবিধানের 123 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এবার এই 123 নম্বর ধারা সম্পর্কে একটু বিস্তারিত ব্যাখ্যায় আসি। টেম্পোরারি কিছু সময়ের জন্য রাষ্ট্রপতির এই আইন তৈরি করাকে বলা হয় অর্ডিন্যান্স জারি করা। আর রাষ্ট্রপতি এই রকম অর্ডিন্যান্স জারি করতে পারে দুটো টাইমে। প্রথমত, যদি লোকসভা বা রাজ্যসভা দুই সদনেরই কাজ বন্ধ থাকে, আর দ্বিতীয়ত লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা সদনের কাজ বন্ধ রয়েছে, মানে স্থগিত রয়েছে। এই দুটো কন্ডিশনে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে। এখানে প্রথম কন্ডিশনটা তো বুঝলাম যে লোকসভা বা রাজ্যসভা দুটো সদনেরই কাজ কখন বন্ধ থাকে, যখন একটা সেশন বন্ধ হয়ে যায় এবং পরের সেশন আসতে মাঝখানে কিছুটা সময় থাকে। কিন্তু এই সেকেন্ড কন্ডিশনটা কখন হয়, যে লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা সদনের কাজ বন্ধ রয়েছে। সেটা হলো, ধরলাম যে লোকসভা আর রাজ্যসভা দুটো সদনেরই কাজ অ্যাজ ইউজুয়াল চলছে। এবার এভাবে চলতে চলতে হঠাৎ করে এই লোকসভাতে অ্যাডজর্নমেন্ট সাইন ডাই কন্ডিশন তৈরি হলো। তখন কি হবে? তখন এই লোকসভাটা স্থগিত হয়ে যাবে, অনির্দিষ্টকালের জন্য এই লোকসভার কাজ বন্ধ থাকবে। কিন্তু রাজ্যসভা যেমন চলছিল সেই রকমই তো চলবে। এখন এই রাজ্যসভাতে কোনো একটা আইন তৈরির প্রসঙ্গ উঠলো, তাহলে ওই আইন তৈরির জন্য কি হবে? এই রাজ্যসভাতে বিল উঠবে। এবার এই বিলটা তো রাজ্যসভাতে পাস হয়ে যাবে, কিন্তু লোকসভা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তাহলে ওই বিল তো আর রাষ্ট্রপতির কাছেও যাবে না এবং ফাইনালি আইন তৈরি হওয়ার কোনো প্রসঙ্গও নেই। সেক্ষেত্রে এই রাজ্যসভার এমপিরা রাজ্যসভাতে ওই বিলটাকে পাস করিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাবে এবং রাষ্ট্রপতিকে গিয়ে আবেদন করবে যে আমরা এই বিলটা পাস করেছি, লোকসভা এখন অ্যাডজর্নমেন্ট সাইন ডাই, মানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে, আপনি আমাদের এই বিলটা অ্যাপ্রুভ করে অর্ডিন্যান্স জারি করে দিন। এক্ষেত্রে এই রাষ্ট্রপতি যদি মনে করে তখন মন্ত্রিমণ্ডলের সাথে একটু আলোচনা করে ওই বিষয়টা নিয়ে অর্ডিন্যান্স জারি করে দেবে। আচ্ছা, এবার একটা জিনিস যদি একটুখানি দেখি, দেশের জন্য আইন বানানোর দায়িত্ব শুধুমাত্র সংসদকেই কেন দেওয়া হয়েছে? আমরা জানি যে দেশের যে কোনো আইন দেশের জনগণের ওপরেই লাগু হবে, আর ভারতবর্ষ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, তাই এই আইন তৈরি হবে জনগণের সম্মতিতেই। এখন জনগণ এই আইন তৈরির কাজে ডাইরেক্ট ইনভলভ না হয়ে তাদের দ্বারা নির্বাচিত হওয়া এমপিরা সংসদে বসেন এবং তারাই সংসদে বসে বিভিন্ন আইন তৈরি করেন। ফলে সংসদের এমপিদের দ্বারা কোনো আইন তৈরি হওয়া মানেই ধরা হয় যে দেশের জনগণ ওই আইনটাকে তৈরি করেছেন। আর ফাইনালি সংসদে কোনো বিষয় নিয়ে চর্চা হলে সারা দেশেও ওই বিষয়টা নিয়ে চর্চা হয়। এখন আইন তৈরি হওয়ার আগে ওই বিলটা নিয়ে বা ওই বিষয়টা নিয়ে সংসদে বা সারা দেশে চর্চা হলে কি হবে? ওই বিলে যদি এরকম কোনো বিষয় লুকানো থাকে যা
পুরো দেশে বা দেশের জনগণের উপর খারাপ প্রভাব ফেলবে, তাহলে সেটা সবার সামনে চলে আসে এবং ওই বিষয়টা নিয়ে বিভিন্ন চর্চা হওয়ায় ফাইনালি ওই আইনটা লাগু নাও হতে পারে। যেমন এর আগে যে কৃষক বিল আনা হয়েছিল সেটা নিয়ে সারা দেশ জুড়ে বিভিন্ন চর্চা ও প্রোটেস্ট হয়েছিল, ফলে আলটিমেটলি রাষ্ট্রপতি ওই কৃষক বিলকে ফেরত নিয়ে নেয়। তাহলে কোনো একটা বিলের ভালো বা খারাপ দিকগুলো যাতে জনগণের সামনে স্পষ্ট হয়ে যায়, সেই কারণেই আইন বানানোর দায়িত্ব দেওয়া হয় সংসদকে। এখন যে সময় সংসদের সদন চলছে না, সেই সময়টাতে রাষ্ট্রপতি কোনো আইন জারি করলেন, মানে অর্ডিন্যান্স জারি করলেন, তাহলে ওই সময় কিন্তু সংসদে বা জনগণের ভেতর ওই বিলটা বা ওই আইনটা নিয়ে চর্চা করার কিছু থাকলো না। আর যেহেতু রাষ্ট্রপতির এই অর্ডিন্যান্স জারি করাতে চর্চার কিছু থাকলো না, ফলে এই অর্ডিন্যান্সের মাধ্যমে দেশে বিভিন্ন বেনিয়ম জারি করা যায়, মানে এই অর্ডিন্যান্সের অনেক অপব্যবহার করা যায়। এমনকি বহুবার এই অর্ডিন্যান্সের অপব্যবহার হয়েছেও। যেমন এরকম একটা অর্ডিন্যান্সের এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝতে পারবো। আমাদের দেশের রাষ্ট্রপতি আর সংসদের এমপিদের তাদের ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হয় না, মানে তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। সেক্ষেত্রে রাষ্ট্রপতি মন্ত্রিমণ্ডলের সাথে পরামর্শ করে এমন একটা আইন তৈরি করলো যে সবাইকে ইনকাম ট্যাক্স দিতে হবে 50%, মানে কোনো ব্যক্তি যা ইনকাম করবে তার অর্ধেক সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হবে। এই রকম বিষয় বলে রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স জারি করলো। এবার এই বিষয়টা যেহেতু অর্ডিন্যান্স আকারে জারি হলো, ওই জন্য সারা দেশে বা সংসদে চর্চা হওয়ারও কোনো ব্যাপার নেই, আর কারোর কিছু বলারও নেই। তবে হ্যাঁ, এক্ষেত্রে তো সরাসরি বোঝাই যাচ্ছে যে এই অর্ডিন্যান্সের মিসইউজ হয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই অর্ডিন্যান্স সম্পর্কে কোশ্চেন করতে পারে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্স পাওয়ারের মিসইউজ করছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারে ওই অর্ডিন্যান্সটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে এই অর্ডিন্যান্স কখন বা কেন জারি করা হয়, এই বিষয়টা আশা করে মোটামুটি বোঝা গেছে। এখন এই অর্ডিন্যান্স সম্পর্কে আরো কয়েকটা বিষয় আছে। অর্ডিন্যান্স মানেও তো আইন, তো কোনো বিষয় নিয়ে রাষ্ট্রপতির জারি করা এই অর্ডিন্যান্সের ক্ষমতা আর সংসদ যদি ওই বিষয়টা নিয়ে আইন তৈরি করত তার ক্ষমতা, এই দুটো ক্ষমতাই সমান। মানে সংসদের তৈরি করা আইনেরও যতটা ক্ষমতা, রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সেরও ঠিক ততটাই ক্ষমতা। শুধুমাত্র পার্থক্য হলো সংসদ আইন তৈরি করলে সেটা সব সময়ের জন্য লাগু থাকে, কিন্তু রাষ্ট্রপতি যদি অর্ডিন্যান্স জারি করে সেটা টেম্পোরারি অল্প কিছু সময়ের জন্য লাগু থাকে। ওই আইনটাকে আবার যখন সংসদের সদন চালু হয় তখন সংসদে ওটাকে পাস করাতে হয়। এবার রাষ্ট্রপতির এই অর্ডিন্যান্স তো টেম্পোরারি কিছু সময়ের জন্য, কিন্তু কত সময়ের জন্য এই আইনটা বহাল থাকে? এখানে তো দেখলাম যে দুটো সদনের মাঝখানে যখন সেশনের কাজ বন্ধ থাকে তখনই রাষ্ট্রপতি ওই আইনটা তৈরি করে। ফলে যতদিন না এই পরের সেশন চালু হচ্ছে ততদিন পর্যন্ত তো ওই অর্ডিন্যান্স জারি থাকবেই। আর যখন এই পরের সেশন চালু হয়ে যাবে তখন থেকে ম্যাক্সিমাম 6 সপ্তাহ এই অর্ডিন্যান্সটা জারি থাকবে। মানে ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করে বলি। রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্স যেহেতু সংসদের চর্চা ছাড়াই পাস হয়ে যায়, মানে এই যে এই দুটো সেশনের মাঝখানে এখানে পাস হলো, ওই জন্য এই আইনটা সব সময়ের জন্য লাগু থাকবে কিনা সেটা এরপরে যখন সেশন চালু হবে তখন লোকসভা বা রাজ্যসভাতে পেশ করা হয়। এরপর সংসদ মানে লোকসভা আর রাজ্যসভা দুটো সদনই যদি ওই অর্ডিন্যান্সটাকে অ্যাপ্রুভ করে, মানে ওই আইনটাকে অ্যাপ্রুভ করে দেয়, তাহলেই ওই অর্ডিন্যান্সটা পার্মানেন্টলি সারা দেশে লাগু হয়ে যাবে। আর এই সেশন চালু হয়ে লোকসভা বা রাজ্যসভাতে ওই যে আইনটা নিয়ে চর্চা হচ্ছে, মানে ওই অর্ডিন্যান্স নিয়ে চর্চা হচ্ছে, সেই চর্চা করার জন্য ম্যাক্সিমাম 6 সপ্তাহ টাইম দেওয়া হয়। তাহলে পরের যে সেশন চালু হলো সেখানে 6 সপ্তাহ টাইম কিসের জন্য? ওই অর্ডিন্যান্সটা নিয়ে বিভিন্ন চর্চা করার জন্য। লোকসভা বা রাজ্যসভা যদি এই 6 সপ্তাহ টাইমের ভেতর চর্চা করে ওই অর্ডিন্যান্সটাকে অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে ওই 6 সপ্তাহ পর ওই অর্ডিন্যান্সটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যায়, মানে ল্যাপস হয়ে যায় এবং ওই আইনটা দেশে আর লাগু থাকে না। তাহলে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স ম্যাক্সিমাম কতদিন লাগু থাকতে পারে? এখানে যদি দেখি যে বাজেট সেশন হয়তো যেদিন শেষ হলো তার পরের দিনই রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করলো, আর বাজেট সেশনের 6 মাস পরে মনসুন সেশন চালু হলো। কারণ আমরা জানি যে দুটো সেশনের মাঝখানে ম্যাক্সিমাম 6 মাস টাইম থাকতে পারে। তাহলে এর পরের দিন যদি অর্ডিন্যান্স জারি হয়, এখান থেকে 6 মাস পর মনসুন সেশন, মানে এই অর্ডিন্যান্সটা 6 মাস জারি থাকলো। আর
এই মনসুন সেশনে রাজ্যসভা বা লোকসভা 6 উইকের মধ্যে ওটাকে অ্যাপ্রুভ করবে বা রিজেক্ট করে দেবে। সেক্ষেত্রে কি হবে, এই 6 সপ্তাহ জারি থাকলো। একদম লাস্টের দিন যদি অ্যাপ্রুভ করে তাহলে 6 দিন জারি থাকলো, বা লাস্টের দিন যদি রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে 6 সপ্তাহ জারি থাকলো। তাহলে অর্ডিন্যান্স ম্যাক্সিমাম কতদিন জারি থাকে, এখানে 6 মাস আর এখানে 6 সপ্তাহ, তাহলে 6 মাস 6 সপ্তাহ বা 7.5 মাস। এবারে এই যে লোকসভা বা রাজ্যসভাতে সেশন চালু হলো, তারপরে 6 সপ্তাহ বললাম, এখানেও আবার একটুখানি বিষয় রয়েছে। সেটা কি, ধরলাম যে রাজ্যসভা চালু হলো 7ই আগস্ট আর এই মনসুন সেশনেই লোকসভা চালু হলো 19শে আগস্ট, তাহলে এই যে 6 সপ্তাহটা কাউন্ট হবে সেটা কি এই 7 তারিখ থেকে হবে নাকি 19 তারিখ থেকে হবে? সেক্ষেত্রে সংবিধানে বলা আছে যে পরে যে সেশন চালু হলো মানে এই 19 আগস্ট, এই 19 আগস্ট থেকে পরের 6 সপ্তাহ, এই 6 সপ্তাহের ভেতর ওই অর্ডিন্যান্সটাকে অ্যাপ্রুভ করা হবে বা রিজেক্ট করা হবে। মানে যে সদন লাস্টে খুলবে তার ওপেনিং ডেট থেকে 6 সপ্তাহ বা 42 দিন। এরপর এই অর্ডিন্যান্সে আরো প্রভিশন আছে যে রাষ্ট্রপতি যেহেতু সদনের কাজ বন্ধ থাকলে যখন খুশি অর্ডিন্যান্স জারি করতে পারে, ফলে রাষ্ট্রপতি যখন খুশি তার অর্ডিন্যান্সকে তুলেও নিতে পারে। এই অর্ডিন্যান্স পাস করা নিয়ে একটা উদাহরণ দিই। 2015 সালের ডিসেম্বর মাসে মোটর ভেহিকলস আইন নিয়ে একটা অর্ডিন্যান্স আনা হয়েছিল। এই আইনে বলা হয়েছিল যে কেউ যদি পাবলিক সার্ভিস ভেহিকলস বা প্রাইভেট সার্ভিস ভেহিকলস মানে সরকারি বিভিন্ন গাড়ি, সরকারি বিভিন্ন অফিসারের গাড়ি বা সরকারি দপ্তরের গাড়ি বা ব্যক্তিগত কারোর গাড়ি, ব্যক্তিগত কোনো কোম্পানির গাড়ি, আর এর পাশাপাশি বাস, ট্রাক, লরি এবং যে স্কুল কলেজের গাড়ি, এই সমস্ত ভারী গাড়ি যদি কেউ চালাতে চায় তার জন্য যে লাইসেন্স করতে হবে, সেই লাইসেন্সের জন্য মিনিমাম 1 বছরের লাইট ডিউটি ভেহিকলস এর লাইসেন্স থাকতে হবে। মানে লাইট ডিউটি ভেহিকলস চালিয়েছে সেই রকম লাইসেন্স মিনিমাম 1 বছরের থাকতে হবে, তবেই ওই ভারী গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া যাবে। কেউ যদি ডাইরেক্ট ওই ভারী গাড়ির লাইসেন্স বার করতে হয় তাহলে বার করতে পারবে না। এই রকমটা ওই 2015 সালের মোটর ভেহিকলস আইনে অর্ডিন্যান্স করে বলা হয়েছিল। এবার আর একটা বিষয়, যে ওই যে আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এই অর্ডিন্যান্সের যদি কোনো মিসইউজ হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে বা মন্ত্রিমণ্ডলকে কোশ্চেন করতে পারে ওই অর্ডিন্যান্স নিয়ে। এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। মানে কোনো একটা আইন তৈরি করা হলো, সেটাকে কোর্টে রিভিউ করা হবে, এটাকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ। তো অর্ডিন্যান্সের ক্ষেত্রে এই জুডিশিয়াল রিভিউটা অ্যাপ্লাই ছিল, কিন্তু 1975 সালে ইন্দিরা গান্ধী ক্ষমতায় থেকে সংবিধানে 38 নম্বর সংশোধন করেন এবং ওই সংশোধন করে বলেন যে রাষ্ট্রপতি যদি মনে করে যে আমি যে অর্ডিন্যান্স জারি করছি সেটা একদম সঠিক, আমি পুরোপুরি স্যাটিসফাই হয়ে এই অর্ডিন্যান্স জারি করছি, সেক্ষেত্রে ওই অর্ডিন্যান্সে কোনো জুডিশিয়াল রিভিউ হবে না। মানে কোর্ট ওই অর্ডিন্যান্স সম্পর্কে কোনো বিচার বিবেচনা করতে পারবে না। এরকমটাই 38 নম্বর সংবিধান সংশোধন দ্বারা বলা হয়েছিল। ফলে এরপর ইন্দিরা গান্ধীর সময় এই অর্ডিন্যান্সের অনেকবার মিসইউজ হয়েছে, কিন্তু পরে যখন মোরারজি দেশাই ক্ষমতায় আসেন তখন 1978 সালে 44 নম্বর সংবিধান সংশোধন করে। আর এই 44 নম্বর সংবিধান সংশোধন করে বলেন যে রাষ্ট্রপতির দ্বারা অর্ডিন্যান্সের যদি কোনো মিসইউজ হয় সেক্ষেত্রে কোর্ট ওই বিষয়টাকে রিভিউ করতে পারে, মানে বিচার বিবেচনা করে দেখতে পারে। এক কথায় যে কোনো অর্ডিন্যান্সকে কোর্ট বিচার বিবেচনা করে দেখবে, সেটা এই 44 নম্বর সংবিধান সংশোধন দ্বারা পুনরায় আবার লাগু করা হয়। এবার এই অর্ডিন্যান্স সম্পর্কে আরো দুটো বিষয় আছে। সেই বিষয় দুটো কি? সেই বিষয় দুটো হলো রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করবে কোন কোন বিষয়ে, মানে কোন কোন বিষয়ের উপর অর্ডিন্যান্স জারি করতে পারে। যেমন রাজ্যে পুলিশ ব্যবস্থা কিভাবে চলবে তা নিয়ে রাজ্যের যে বিধানসভা সেখানেই কোনো আইন তৈরি হতে পারে। মানে রাজ্যের পুলিশ নিয়ে যে কোনো আইন তৈরি করার ক্ষমতা শুধুমাত্র রাজ্যের বিধানসভার কাছেই। রাজ্যের পুলিশ নিয়ে কোনো আইন কিন্তু সংসদে তৈরি হতে পারবে না। এখন রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই একই লিমিটেশন দেওয়া রয়েছে। কেন্দ্র বা রাজ্য কে কোন বিষয়ের উপর আইন তৈরি করবে তার একটা লিস্ট রয়েছে। যেমন কেন্দ্র যে যে বিষয়ের উপর আইন তৈরি করতে পারে সেই বিষয়গুলোকে একটা লিস্ট করে বলা হয় সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট। আর রাজ্য যে যে বিষয়ের উপর আইন তৈরি করতে পারে সেই বিষয়গুলোকে একটা লিস্ট করে বলা হয় স্টেট লিস্ট। আর কেন্দ্র আর রাজ্য একসাথে বসে কিছু বিষয়ে আইন তৈরি করতে পারবে সেই বিষয়গুলোকে বলা হয় কনকারেন্ট লিস্ট। তাহলে লিস্ট 3 রকমের হয়, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট আর কনকারেন্ট লিস্ট। তো
সংসদ আইন তৈরি করে এই ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্টের যে কোনো বিষয়ে, স্টেট লিস্টের কোনো বিষয়ে কিন্তু সংসদ আইন তৈরি করতে পারে না। তো রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের ক্ষেত্রেও ঠিক একই বিষয় বলা হয়েছে যে রাষ্ট্রপতি যখন অর্ডিন্যান্স জারি করবে সেটা এই ইউনিয়ন লিস্ট বা কনকারেন্ট লিস্টের কোনো বিষয় থাকলে তার উপরেই। স্টেট লিস্টে যে বিষয়গুলো আছে যেমন পুলিশ ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার উপর কিন্তু রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবে না। তো সেটাই এই সংবিধানে বলা আছে যে ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্টের উপরেই শুধুমাত্র প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে। আর আরেকটা বিষয় কি বলা আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা যাবে না, মানে সংবিধান সংশোধন করে কোনো আইন এই অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করা যাবে না। সংবিধান সংশোধনে কোনো আইন তৈরি করতে গেলে সেটা শুধুমাত্র সংসদের মাধ্যমেই সেই আইনটা তৈরি হবে, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে ওই আইন তৈরি করতে পারবে না, এইরকমটাও এই সংবিধানে বলা আছে। আর দেশের জন্য যেমন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে, পার্টিকুলার একটা স্টেটের জন্য ওই স্টেটের যে গভর্নর মানে রাজ্যের যে গভর্নর তিনি ওই রাজ্যের ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করতে পারেন, সেটা হলো 213 নম্বর ধারা অনুযায়ী। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা যেমন 123 নম্বর ধারা অনুযায়ী, স্টেটের গভর্নরের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 213 নম্বর ধারা অনুযায়ী। এবার এই বিভিন্ন রাজ্যের অর্ডিন্যান্স জারি করা নিয়েও একটা ঘটনা আছে, সেটা হলো 1967 থেকে 1981 সালে বিহার রাজ্যের যে গভর্নর তিনি 1967 থেকে 1981 সাল মানে এই 14 বছরে 256 বার বিহার স্টেটের ভেতর অর্ডিন্যান্স জারি করেছেন। বিভিন্ন বিষয় নিয়ে টোটাল 256 বার অর্ডিন্যান্স জারি করেছেন। কি হতো, বিহারের যে গভর্নর যখন বিধানসভার কাজ বন্ধ রয়েছে তখন কোনো অর্ডিন্যান্স জারি করতেন, আবার যখন পরের সেশন মানে বিধানসভার পরের সদন চালু হবে তার ঠিক আগে আগে ওই অর্ডিন্যান্সটাকে তুলে নিতেন, আবার যখন সদনের কাজ হয়ে যাবে আবার যখন সদন ছুটি পড়বে তখন আবার ওই অর্ডিন্যান্সটাকে জারি করতেন, আবার যখন পরের সেশন চালু হবে তার ঠিক আগে আগে অর্ডিন্যান্সটাকে তুলে নিতেন, আবারও যখন সেশনের কাজ হয়ে গেল তারপরে আবার ওই অর্ডিন্যান্সটাকে জারি করলেন এবং তারপরে আবার যখন সেশন চালু হবে তার আগে অর্ডিন্যান্সটাকে তুলে নিলেন। এইভাবে অর্ডিন্যান্স জারি করা, অর্ডিন্যান্স তুলে নেওয়া, এইভাবে করতে করতে বিভিন্ন বিষয়ে 14 বছরে 256 বার অর্ডিন্যান্স জারি করেছিলেন। তাহলে এখানে এই বিষয়টা তো স্পষ্ট যে অর্ডিন্যান্স জারি করাতে তিনি ওই অর্ডিন্যান্সের মিসইউজ করতেন। সেই জন্যই 1987 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে অর্ডিন্যান্স জারি হলো, সেশন শুরু হওয়ার আগে আবার তুলে নেওয়া হলো, আবার সেশন শেষ হলে আবার অর্ডিন্যান্স জারি হলো, আবার তুলে নেওয়া হলো, এই রকম ঘটনা ঘটলে সুপ্রিম কোর্ট ওই অর্ডিন্যান্সটাকে ক্যান্সেল করে দেবে। মানে এক কথায় সুপ্রিম কোর্ট যদি মনে করে যে কোনো অর্ডিন্যান্সের মিসইউজ হচ্ছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ওই অর্ডিন্যান্সটাকে ক্যান্সেল করে দিতে পারে। তো রাষ্ট্রপতির ক্ষেত্রে এই সমস্ত অর্ডিন্যান্সের ব্যাপারটা উল্লেখ রয়েছে সংবিধানের 123 নম্বর ধারাতে। আশা করি অর্ডিন্যান্স সম্পর্কে এই বিভিন্ন বিষয় বোঝা গেছে। তোমরা চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।